যদি ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দম থাকে আমাকে কন্টেম্প নোটিশ পাঠাবে দিল্লিতে। আমি বলছি প্রশ্নটা হলো এই ধরনের এই গোয়ারতম এই ধরনের জাস্টিস নিয়ে খেলা হবে কোর্টরুমে ঢুকে গেছে। কলকাতা তো পচে গেছে, তো কলকাতার হাইকোর্টটাও যদি পচে যায় তাহলে 355 356 কি শোকেসে সাজিয়ে রাখার জন্য কনস্টিটিউশন মেকাররা বানিয়েছিল? নয়। সিবিআই এর এফআইআর এর এগেনস্টে সিবিআই চলে ফ্রন্টে, তার পেছনে লিঙ্ক ধরে ধরে ইডি তদন্তগুলো করে ফিনান্সিয়াল ট্রানজাকশনে। ঠিক আছে, সোর্স অফ দ্য ইনকামে পৌঁছানোটাই হচ্ছে ইডির কাজ। আমিও ইনফরমেশনটা যেটা পেয়েছি, এটা প্রতীক জৈন নিজে থেকেই ইনফরমেশনটা ইডিকে দিয়েছিল যে রেডটা করানো হোক, এবং এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পরিকল্পনা ছিল যাতে সিম্প্যাথি নিতে পারে, এরকম একটা নাটক তৈরি করতে পারে এবং এখান থেকে সিম্প্যাথি আদায় করতে পারে নির্বাচনের আগে। একটা ঝামেলা পাখি, এই পুরো পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এবং এর মধ্যে প্রতীক জৈন নিজে না হলেও সে নিজের লোককে দিয়ে এই ইনফরমেশনটা একেবারে ইডির কাছে পৌঁছে দিয়েছে, এবং ইডি কোন রকম ভাবে ভেরিফাই না করেই এই বিষয়টার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী সুরজিৎ বাবু। সুরজিৎ বাবু, জাগরণ বাংলাতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ভাই, নমস্কার। আজকে প্রথমেই যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, এই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আজকে রাজ্যের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এই ক্যাভিয়েটটা কি, এর অর্থ কি, এবং এতে তৃণমূল কি কোনো অ্যাডভান্টেজ পাবে? এই বিষয়টা তুমি যদি একটু পরিষ্কার করে দর্শকদের উদ্দেশ্যে বলো। সিভিল প্রসিডিওর কোড, যেটাকে আমরা সিপিসি বলি, সিভিল প্রসিডিওর কোডে স্পষ্টভাবে বলা রয়েছে ক্যাভিয়েট মিনস কিছুই নয়। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, লেম্যানের ল্যাঙ্গুয়েজে বলছি, আমাদের একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে একটা কনসেপ্ট সবাই জানে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৌলতে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাস্টার অফ ভায়োলেশন অফ দ্যাট প্রিন্সিপাল, দ্যাট ইজ কল্ড ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস। এই যে ন্যাচারাল জাস্টিসের কনসেপ্টটা হচ্ছে তুমি সব পক্ষকে শুনো, অর্থাৎ মানে তুমি শোনো এবং সকলকে শুনে তুমি জাজমেন্টটা দাও। সকল পার্টিকে, সকল স্টেক হোল্ডার্স মিনস আমরা যখন একটা মামলা রিট পিটিশন করি বা হোয়াট এভার যে কোনো মামলা করি, আমরা বলি না কথাই বলছো তুমি, তাই তো? এক পার্টের জাজমেন্টের হাত থেকে বাঁচার জন্য একটা প্রোটেকশন, দ্যাট ইজ কল্ড ক্যাভিয়েট। এক্স পার্টে মানে কি একপাক্ষিক ভাবে কোনো একটা পার্টি অর্ডার বা জাজমেন্ট ছিনিয়ে নিয়ে চলে গেল কোর্ট থেকে, সেটা সুপ্রিম কোর্টই হোক, হাইকোর্টই হোক বা লোয়ার কোর্টই হোক, এই জায়গাটাকে রক্ষা করার জন্য একটা সুরক্ষা কবচ দেওয়া রয়েছে সিভিল প্রসিডিওর কোডে, তাকে বলা হয় ক্যাভিয়েট। ক্যাভিয়েট মানে হচ্ছে ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ যাতে বাবা আমার এগেনস্টে অর্ডার হয়ে যাচ্ছে, আমি শুনতে পেলাম না, আমার আর্গুমেন্টই রাখতে পারলাম না, তুমি এক পক্ষ আসলে চুরি কখন লুকিয়ে চোরের মতো আসলে পিটিশন করলে, একটা অর্ডার বার করে নিয়ে এক্সপার্টের অর্ডার বার করে নিয়ে চলে গেলে, কিছু কোর্টের আমাদের প্রসিডিউরাল কিছু ফল্ট রয়েছে, এর জন্য অনেক সংশোধনেরও দরকার রয়েছে। সুপ্রিম কোর্টে কিভাবে ম্যাটার লিস্টেড হয়, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত স্পষ্টভাবে গাইডলাইন ঠিক করে দিয়েছে, যেটা আজকে মমতা ব্যানার্জির 5 নম্বর কোর্ট রুমে, যেটা জাস্টিস শুভ্রা ব্যানার্জি মোস্ট প্রবাবলি যেটা ভায়োলেশন হয়েছে, শুভ্রা ঘোষ কোর্ট নাম্বার 5 এ, যেটা একটা টোটাল ভায়োলেশন হয়েছে। প্রশ্নটা হচ্ছে এতগুলো ম্যাটার লিস্টেড থাকা সত্ত্বেও, এবং জাস্টিস কৃষ্ণা রাও আমাদের ক্যালকাটা হাইকোর্টে, উনিও একটা কড়া একটা অবজারভেশন রেখেছেন যে কি করে, ধরো আজকে একটা ম্যাটার 50টা ম্যাটার আমার লিস্টে রয়েছে, আমাদের কোর্টে দু রকমের লিস্ট হয়, একটা হচ্ছে ডেইলি লিস্ট, একটা সাপ্লিমেন্টারি লিস্ট, একটা মান্থলি লিস্টও হয়। ডেইলি লিস্টে যে ম্যাটারটা 80টা ম্যাটার, ধরো আজকে শুক্রবার 80খানা ম্যাটার আজকে লিস্টেড আছে, তো পার্টিকুলার কোন কোর্টরুমে জাজ সাহেব ওই 80টার মধ্যে 15টা ম্যাটার শুনতে পেরেছেন, বাকি পড়ে থাকলো যে ম্যাটারগুলো, তার মানে 16 নম্বর ম্যাটারটা 1 নম্বরে থাকার কথা পরের দিন। সিম্পল লজিকে বোঝো, এখানে বেশি আইন জানা দরকার নেই, বেশি কোর্টের রুলস জানারও দরকার নেই। পরের দিন 16 নম্বর ম্যাটারটা 1 নম্বরে থাকার কথা লিস্টে, ডেইলি কজ লিস্টে। এইটাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত বলে দিয়েছেন, অনারেবল সিজেআই, যে ওরালি আর মেনশন করে কোনো ম্যাটার লিস্টেড করা যাবে না,
যেটা ক্যালকাটা হাইকোর্টে এখনো ভায়োলেটেড হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স। আমি একটা খুব দুঃখের সাথে কথা বলি দিবাকর, কিছু মনে করো না, আমিও বাঙালি, তুমিও বাঙালি, আমিও হিন্দুত্ববাদী, তুমিও হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদী হলে কি হবে, পশ্চিম বাংলা ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্ট যখন আমরা রেফারেন্স হিসেবে দেখাতে চাই, আমি সুপ্রিম কোর্টের এওয়ার যখন কোনো রেফারেন্স হিসেবে দেখা যায় ক্যালকাটা হাইকোর্টের এই জাজমেন্টটা রেফারেন্স করছি, মাই লর্ড, দুঃখের সাথে বলছি, বলে প্লিজ ডোন্ট শো ক্যালকাটা হাইকোর্ট জাজমেন্ট, দিস ইজ দ্য স্ট্রেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ক্যালকাটা হাইকোর্ট। আমি কন্টেন্ট খেলে আমি খাবো, আই উইল ফেস ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা করব। ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পার্টি করে, যেটা অলরেডি দিল্লি হাইকোর্টকে পার্টি করে মামলা হয়েছে, দিল্লি হাইকোর্টে যে কাণ্ডগুলো ঘটছে, এন্ড বিং দ্য অফিসার অফ দ্য কোর্ট, আমি তোমাকে বলছি যদি ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দম থাকে আমাকে কন্টেম্প নোটিশ পাঠাবে দিল্লিতে। আমি বলছি, প্রশ্নটা হলো এই ধরনের, এই গোয়ারতম এই ধরনের জাস্টিস নিয়ে খেলা, খেলা হবে কোর্টরুমে ঢুকে গেছে, কলকাতা তো পচে গেছে, তো কলকাতার হাইকোর্টটাও যদি পচে যায় তাহলে 355 356 কি শোকেসে সাজিয়ে রাখার জন্য কনস্টিটিউশন মেকাররা বানিয়েছিল? নয়। তাহলে ক্যাভিয়েট করার একটাই মানে, ইন শর্ট বলছি, আমি এতগুলো কথা বলছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্টে আমি টাচ করব। ক্যাভিয়েট করা হয়েছে ইডির পাওয়ারকে কেন্দ্র করে, ইডির কাছে কি পাওয়ার রয়েছে আর কি পাওয়ার নেই, যেটা আমি তোমাকে একটু আগেই বললাম। ইডির পাওয়ার নিয়ে ওখানে চুলচেরা বিশ্লেষণ হবে, ইডির হাই 3টে পয়েন্টের উপর, যেটা আমি তোমাকে একটু আগেই বললাম 2022-এর যে জাজমেন্টটা, যে গাইডলাইন্স রয়েছে, আমি তোমাকে একটুখানি বলে দিই তোমার দর্শকদের সুবিধার্থে। বিজয় মদনলাল চৌধুরীর জাজমেন্ট, এই জাজমেন্টে কিছু গাইডলাইন করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কার্তিক চিদম্বরম যেটা মামলা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলাটা ছিল। আর একটা তোমাকে বলি, টাসমাক অর্থাৎ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে দুটো মামলা, এই দুটো মামলাকে ইডি মামলার মাইলস্টোন মামলা হিসেবে ধরা হয় এখনো পর্যন্ত। এই মামলা দুটোর বিষয়টা কি কি গাইডলাইন ছিল? প্রথম কথা, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই অ্যাক্টেই ইডির জন্ম হয়, এর আগে ইডির জন্ম হয়নি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জন্মই হয়েছে এই অ্যাক্টের ক্ষমতা বলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইডি 2002 সালের সম্ভবত সুপ্রিম কোর্টের স্ট্যাটিউটারি পাওয়ার, এবং ইডির জন্ম হলো, এর আগে ইডি বলে কিছু ছিল না, এর আগে এসএফআইও আছে, ঠিক আছে, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসার্স, এসএফআইও, ফিনান্সিয়াল ফ্রড যেগুলো হয়, হোয়াইট কালার ক্রাইম যেগুলো, আমি তো কর্পোরেট ম্যাটার করি বেশি, আমার কোম্পানি ম্যাটার্স, কর্পোরেট ম্যাটার্স আমার সব থেকে বেশি, তো আমি এই হোয়াইট কালার ক্রাইমটা আরো বেশি ভালো করে অন্যদের থেকে একটু হলে বেশি জানি। তা আমার প্রশ্ন হচ্ছে যে ইডির পাওয়ার অর্থাৎ অ্যারেস্ট, ইডির 3টে পয়েন্ট হবে। আমি তোমাকে বলছি এই ক্যাভিয়েটটা হয়েছে, এটা একটা মাইলস্টোন একটা মামলা হতে যাচ্ছে, যদি মামলা করে ইডি, যদি মামলা করে, আমার সন্দেহ আছে ইডি মামলাটা আদৌ করবে কি করবে না। আমি তোমাকে বলে রাখছি, ক্যাভিয়েট করে রেখেছি মানে, ক্যাভিয়েট কে করেছে? রেসপন্ডেন্ট ক্যাভিয়েট করেছে, ক্যাভিয়েট পিটিশনার করে না, ক্যাভিয়েট রেসপন্ডেন্ট করে। এবার ক্যাভিয়েট যে করছে সে কোর্টের কাছে যাবে না, কোর্টের কাছে কে যাবে? পিটিশনার যাবে। পিটিশনার কে হবে? ইডি হবে এখানে পিটিশনার, তাই তো? তাহলে পিটিশনার যদি ইডি হয়, ইডি আদৌ এই মামলাটা করবে কিনা আমার সন্দেহ রয়েছে। আমি তোমাকে বলছি, কথাটা পারলে মিলিয়ে নিও, সুপ্রিম কোর্টে ইডি মামলাটা আদৌ করবে কিনা, করলে কি কি হবে শোনো। করলে দুটো জিনিস হবে, যে মামলাটা রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে, আমি যে তোমাকে বললাম যে মামলার যে গাইডলাইন যেটা পেন্ডিং রয়েছে, এক সেকেন্ড দাঁড়া, আমি তোমাকে পুরোটা পড়েই বলে দিই। এই যে বিজয় মদনলাল জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, সুপ্রিম কোর্ট উইল পার্টলি রিভিউ ইটস ডিসিশন ইন বিজয় মদনলাল চৌধুরী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া হুইচ আপহেল্ড ভেরিয়াস প্রভিশনস অফ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। অর্থাৎ কয়েকটা সেকশনকে আপহেল্ড করেছিল আগে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট ফেলাথুতু অনেকবার চেটেছে। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ইতিহাস থেকে সুপ্রিম কোর্টও কিন্তু ফেলাথুতু চেটে নেয়। আমি উইথ ডিউ রেসপেক্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে ডিউ রেসপেক্ট থেকে কথাটা বললাম। অর্থাৎ এরকম অনেক ঘটনা ঘটেছে, ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেস থেকে শুরু করি আমরা, ঠিক আছে, মাইলস্টোন জাজমেন্ট, আমাদের কেশবানন্দ ভারতী জাজমেন্টটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয়।
কেশবানন্দী ভারতীর জাজমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো এই রকম অনেক জাজমেন্ট সুপ্রিম কোর্ট বদলে দিয়েছে, আবার তার পুরনো অবস্থায় ফেরত গেছে, এরকম অনেক জাজমেন্ট আছে। আমি এত দীর্ঘায়িত করছি না আলোচনা। আমার প্রশ্ন দুটো, ইডি আদৌ সুপ্রিম কোর্টে যাবে কিনা এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইডির অফিসারের কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে পারে সুপ্রিম কোর্টে, নাম্বার টু। নাম্বার থ্রি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে ফিলোসফি, প্রত্যেকটা আইনের একটা ফিলোসফি থাকে, জুরিসপ্রুডেন্স থাকে, ফিলোসফিক্যাল জুরিসপ্রুডেন্স। এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে জুরিসপ্রুডেন্সই হলো যে ভারতের ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে ট্রান্সফার করা, আর অন্য কোনো পারপাস নয়। ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে ট্রান্সফার করা উইথ ডিউ প্রসেস অফ ল অ্যান্ড পানিশমেন্ট, উইথ ডিউ প্রসেস অফ ল অ্যান্ড পানিশমেন্ট। এর আগেও কিন্তু এসএফআইও ছিল, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং অফিসার, কর্পোরেট ম্যাটারে কিন্তু এসএফআইও অফিসার হয়। তুমি এনসিএলটি চলে যাও, এনসিএলটি তে চলে যাও, ওখানে এসএফআইও আছে যারা ফিনান্সিয়াল ক্রাইম গুলো ইনভেস্টিগেট করে। ফিনান্স মিনিস্ট্রির আন্ডারেই আসে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারেই আসে, অর্থ মন্ত্রকের আন্ডারেই আসে। ইয়েস, দারুণ পয়েন্ট তুলেছো। তাহলে অর্থ মন্ত্রকের আন্ডারে এই জন্যই রাখা হয়েছে, অর্থনৈতিক যে ক্রাইম অর্থাৎ হোয়াইট কালার ক্রাইম তাকে ভারতবর্ষে কমানোর জন্য। ভারতবর্ষ আজকে জিডিপি, আজকে ভারতবর্ষের জিডিপি কোথা থেকে কোথায় গেছে, দেখো জিডিপি ম্যানিপুলেশন হয়, ঠিক আছে, সে ইউএসএও জিডিপি ম্যানিপুলেশন করে দেখায়। তুমি বিশ্ব ব্যাংকের ডেটা দেখলে দেখবে একরকম জিডিপি, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, আবার তুমি ইউএস এর ডেটা দেখবে আরেক রকম ডেটা, তবে ডেটা ম্যাচ করছে না, মিসম্যাচ। মানে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটার সাথে ইউএস এর ডেটা ম্যাচ করছে না, আবার ওয়ার্ল্ড ব্যাংকের ডেটার সাথে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডেটা ম্যাচ করছে না। এগুলো হয়, ডেটা ম্যানিপুলেশন চলে। ডেটা প্রোটেকশন অ্যাক্ট ইন্ডিয়াতে চালু হয়েছে, পার্লামেন্টে পাস হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডেটা প্রোটেকশন, ডেটা একটা পাওয়ার, ডেটা ইজ আ পাওয়ার। এখন ডেটা হচ্ছে পাওয়ারের সোর্স। প্রশ্নটা দুটো, তুমি যে প্রশ্নটা করলে পিং পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করছি যে ইডি এই পিটিশনটা করবে কি করবে না। আমার প্রশ্ন হচ্ছে দেয়ার ইজ এ ডাউট, নাম্বার ওয়ান। নাম্বার টু, পিটিশনটা করলে এই রিট পিটিশন, এটা যদি ইডি যায়, পার্টিকুলারলি আর্টিকেল 32 তেই যেতে হবে, এসএলপি করে, স্পেশাল লিভ পিটিশন করে যেতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে এসএলপি তে যাবে না ডাইরেক্ট রিটে যাবে? ঠিক আছে, এই দুটোর মধ্যে ইডি ঠিক করুক। ইডির লয়ার রয়েছে, ইডির অনেক স্বনামধন্য লয়ার রয়েছে, ঠিক আছে। আমি ইডির লয়ারকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ক্যালকাটা হাইকোর্টের তো বলতেই চাই না। আমি সুপ্রিম কোর্টের যিনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাজি, ঠিক আছে, তুষার বাবু ইজ এ ভেরি কম্পিটেন্ট লয়ার। ইডির হাত থেকে কি করে ফাইল পত্র ছিনিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়তে পারলেন? ইডির সঙ্গে তো সেন্ট্রাল ফোর্স থাকে। এই ধরনের ঘটনা তো একেবারে নজিরবিহীন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন যেখানে শুধু এক জায়গায় নয়, প্রতীক জৈনের বাড়িতে প্রথমে গেছেন, সেখান থেকে ফাইল পত্র বের করে নিয়েছেন, এবং তারপরে দেখলাম আইপ্যাকের যে অফিস রয়েছে সেক্টর 5-এ, সেখানেও গেলেন তিনি, একেবারে ঘোষণা করে দিলেন যে আমি সেক্টর 5-এর অফিসে যাচ্ছি। সেখানে গিয়ে তিনি একই কাণ্ড করলেন, একেবারে লোকজন নিয়ে গেলেন, পুলিশ বাহিনী নিয়ে গিয়ে একেবারে পাজা করে গাদা গাদা ফাইল নিয়ে এসে গাড়িতে লোড করে বেরিয়ে চলে গেলেন। এটা তো সত্যি একটা রহস্যজনক বিষয়। হ্যাঁ, খুব ভালো কথা বলেছো, রহস্যজনক, কোট আনকোট রহস্যজনক। রহস্য উদ্ঘাটনের রাস্তা তুমিও জানো, আমিও জানি, আর রহস্যের লিঙ্কটা আমি তোমার অনুষ্ঠান শুরুতেই বলে দিয়েছি, ঠিক আছে। কিছুটা আমি খুব ক্লিয়ার করে কথা বলি। শুভেন্দু অধিকারী, আমাদের এলওপি শুভেন্দু অধিকারী মানহানির নোটিশ পাঠিয়েছে। একটা কথা বলবো দিবাকর, যেমন ক্লায়েন্ট তেমন তার উকিল। দেখো ভাই, আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি, আমি কাউকে ছেড়ে কথা বলি না, কারোর টাকায় খাই না, ঠিক আছে, বিজেপির টাকাতেও খাই না, তৃণমূলের টাকাতেও খাই না, সিপিএম এর টাকাতে খাই না, কারোর টাকাতে খাই না ভাই। আমি সেলফ ফান্ডেড, সেলফ সাফিসিয়েন্ট, ঠিক আছে। আমার প্রশ্ন, কাউকে ছেড়েও কথা বলি না, কাউকে ধরেও কথা বলি না। আমি কোন পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ মেম্বারও নই। শুভেন্দু অধিকারী যে মানহানির নোটিশ পাঠিয়েছে, সেটা গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে কয়লা পাচারের টাকা যায়, সেই টাকা নাকি শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে পৌঁছে যায়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আজকে মানহানির মামলা করেছে। মানহানির মামলা করেনি, অ্যাডভোকেট নোটিশ পাঠিয়েছে। মানহানির মামলাটা করতে গেলে যারা ওই উকিলেরও পুরো প্যান্ট খুলে দেবে কোর্ট,
প্রথম কথা, উকিলের নোটিশটা আমি পড়েছি, এটাকে অ্যাডভোকেট নোটিশ বলে, এটা কোর্টের নোটিশ নয়, এটা আমরা করে থাকি। আমরা অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট আমরা একটা অ্যাডভোকেট নোটিশ প্রথমে পাঠিয়ে থাকি, কারণ এটা আমাদের কোর্টের প্রসিডিউরের মধ্যে পড়ে। ঠিক আছে, যে প্রথমে অ্যাডভোকেট নোটিশ পাঠানো হয়। আমি নোটিশটা পড়েছি, যে উকিল নোটিশটা পাঠিয়েছে বা সে ভাইকে আমি দুটো তোমার এই মানে কি বলবো, তোমার এই চ্যানেলের মাধ্যমে দুটো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। যতই হোক, মানুষ মাত্রই তো ভুল করে। তো বললাম যেমন ক্লায়েন্ট তেমন তার উকিল। আমি কারোর নাম করছি না, কাউকে আমি ছোটও করছি না, আমি আইনের কথা বলছি। ঠিক আছে, অরুণাভ স্যার যখন একটা কথা বলেছিল না, যে এই চাকরিগুলো একটাও যাবে না এবং এই অভিজিৎ গাঙ্গুলি ভুল করছে, তখন অরুণাভ স্যারকে সবাই তৃণমূলপন্থী বলেছিল। আর আজকে যদি আমি শুভেন্দু অধিকারী উকিলের ভুল ধরি, তাতে যদি কেউ আমাকে তৃণমূলপন্থী বলে, আমার বয়ে গেল। আই ডোন্ট কেয়ার এনিবডি এলস। আমি আইনের ভুলটা ধরে দিচ্ছি। প্রথম কথা, কোন উকিল, হাইকোর্টে কোনো উকিল, আমি যতদূর জানি উনি একটা মানে শুভেন্দু অধিকারী যাকে দিয়ে মামলা করায় সবাই জানে, শুভেন্দু অধিকারী কোনো বিজেপি লিগ্যাল সেলকে দিয়ে মামলা করায় না, পার্টিকুলার একজন লয়ারকে দিয়ে মামলা করে। নামটা তুমিও জানো, আমি নামটা নিলাম না, উনি আমার থেকে সিনিয়র, আমি ওনাকে রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্টই বলছি। তো ওনার জুনিয়র যে নোটিশটা পাঠিয়েছে, আমি তারও নাম নিচ্ছি না, তোমরা জুনিয়রের নামটাও জানো, কারণ লেটার হেডে নোটিশটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তা আমার প্রশ্ন একটাই, ঠিক আছে, যে ভাইটি নোটিশটি পাঠিয়েছে, প্রথম কথা তার কাছে হয় আইনের পর্যাপ্ত জ্ঞান নেই, আর না হয় তার সিনিয়র তাকে প্রপারলি গাইড করেনি। ভুলগুলো কি? প্রথম ভুল, মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠাচ্ছে অ্যাজ দ্য চিফ মিনিস্টার, ওখানে ইনফ্রাকচুয়াস হয়ে গেল। মমতা ব্যানার্জি ওখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে গিয়েছিল, তাহলে তুমি কাকে নোটিশটা পাঠাচ্ছ? চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তোমার নোটিশটা ওখানে ইনফ্রাকচুয়াস, কোর্টে গিয়ে থাপ্পড় খাবে তুমি। প্রথম থাপ্পড় নাম্বার 1। থাপ্পড় নাম্বার 2, সাবজেক্টে লিখছে নোটিশ অফ ডিফামেশন। আমাদের আইনে দু রকমের ডিফামেশন হয়, একটা সিভিল ডিফামেশন আর একটা হচ্ছে ক্রিমিনাল ডিফামেশন। মমতা, আমি যদি দিবাকর তোমাকে অন ক্যামেরা অন রেকর্ড কোনো খারাপ কথা বলি, বা তোমার মান সম্মান নিয়ে কোনো মিথ্যা স্টেটমেন্ট দিই তোমার চরিত্র নিয়ে বা তোমার জীবন চর্চা নিয়ে, তাহলে সেটা ক্রিমিনাল ডিফামেশন হয়। আর ক্রিমিনাল ডিফামেশন আমাদের সিআরপিসি, পুরনো সিআরপিসি সেকশন 499, এমন লয়ার আমি দেখিনি যে নোটিশ পাঠাচ্ছে কিন্তু নোটিশটা কোন সেকশনে, সে সেকশনটাই লিখতে জানে না। এরকম অ্যাডভোকেট নোটিশ আমি বাবা কোনোদিন দেখিনি। ইডি কতখানি পিএমএলএ অ্যাক্টে পাওয়ার্ড আর এম্পাওয়ার্ড, সেটা নিয়েও আমি আলোকপাত করব তোমার দর্শক বন্ধুদের স্বার্থে। এই কথাগুলো এত খুল্লা খুব বলা সাহস সাধারণ মানুষ তো পায় না। তো আমরা অফিসার অফ দ্য কোর্ট হয়ে যদি আমরা না বলবো, দেখো নিজে যে ফ্র্যাটার্নিটি, সেই ফ্র্যাটার্নিটি যদি এরকম অশুদ্ধ হয়ে থাকে, তাহলে শুদ্ধিকরণের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে। সামওয়ান হ্যাজ টু বেল দ্য ক্যাট। কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টাটা বাজাতেই হবে। সত্যি কথা বলতে বিচার ব্যবস্থার প্রতি আস্থা, পিপলস কোর্ট হবে আমাদের সংবিধানে ম্যান্ডেট, এটা যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ নট দ্য সুপ্রিম, দ্য রুল অফ ল ইজ দ্য সুপ্রিম। আমি এটা বারংবার বলেছি, বহু সাক্ষাৎকারে বলেছি, বহু মিডিয়া সাক্ষাৎকার দিল্লিতেও বলেছি, হিন্দি ভাষাভাষী হিন্দি মিডিয়া যেগুলো রয়েছে সেখানেও বলেছি। আমি বারবার বলেছি, সুপ্রিম কোর্ট ইজ নট দ্য সুপ্রিম হিয়ার, রুল অফ ল ইজ দ্য সুপ্রিম হিয়ার। এটা সুপ্রিম কোর্টের প্রিন্সিপালস অ্যান্ড স্পিরিট অফ দ্য ল। এটা ডক্টর আম্বেদকরজির সিএডিতে 12টা ভলিউম যদি কেউ ভালো করে মন দিয়ে পড়ে, তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। এখন প্রশ্ন কি যেন দিবাকর, খুব দুঃখের বিষয়, ম্যাক্সিমাম আমাদের ফ্র্যাটার্নিটিতে 10,000 লয়ারের মধ্যে যদি কাউন্ট করি, 500 জনকে তুমি লয়ার পাবে, বাকি সব দালালে ভর্তি হয়ে গেছে। প্লিজ, আমি এটা বলতে পারি, থুতু ওপর দিকে ফেললে থুতু নিচের গায়ে পড়ে। আমি বলছি, তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, কিছু অ্যাডভোকেট দেখবে খুব মিডিয়াতে মুখ দেখায়, কিছু উত্তক্তকর কিছু কথা বলে, কিছু টিআরপি পাওয়ার লোভে। বেসিক্যালি যারা খুব বিজি অ্যাডভোকেট হয়ে, যারা কাউন্সিল, আমাদের টাইম থাকে না কথা বলার, সুতরাং এরা কি করে প্রতিদিন মিডিয়াতে মুখ দেখায়। হ্যাঁ, কিছু টাকলা লোক যাদের মাথায় জীবনে আর চুল গজাবে না, ঠিক আছে, আর কিছু তোতলা লোক যারা ভালো করে এনসাইক্লোপিডিয়াটা উচ্চারণ করতে পারে না আর্গুমেন্ট করার সময়। এই তোতলা টাকলাতে ভরে গেছে পুরো ক্যালকাটা হাইকোর্ট। এবার ক্যালকাটা হাইকোর্টে অনেক ভালো ভালো আইনজীবী রয়েছে, অনেক ভালো গুড কাউন্সিল রয়েছে, আমি আজকে উচ্চস্বরে বলছি। আর ক্যালকাটা হাইকোর্টে কি হয়, পুরো খাতা খুলে দেবো একদম। আর পারলে এবার আমি যে বললাম না, যে দম থাকলে ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আমাকে কন্টেম্প নোটিশ পাঠাক এবং তুমি এটা পাবলিশ করবে। আমি দেখিয়ে দেবো ক্যালকাটা হাইকোর্টে কি করে মামলা লিস্টিং হয়, সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করা হয়।
সুপ্রিম আমি কোর্টের এখানে নতুন গাইডলাইন। এই তোমার আমার মধ্যে যে কথোপকথন হচ্ছে, আমি কোনো কিছুই কাট করব না, আমি পুরোটাই দর্শকদেরকে একদম শোনাবো, তুমি যেটা আনএডিটেড বলছো চালাবে, আনকাট পুরোটাই আমি চালাবে, এটা দর্শকদের আমার শোনাবো। তরফ থেকে আমি দায়িত্ব নিলাম। আমি চাই কবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আমাকে কন্টেম্প নোটিশ একখানা পাঠাবে, আমি বাঁধিয়ে রাখবো, একদম দিল্লি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের চেম্বারও বাঁধিয়ে দেবো। দেখুন স্যার, মাই লর্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ সেন্ড দ্য নোটিস অফ কন্টেম্প্ট। হ্যাঁ, কন্টেম্প্ট আইনটাকে এবার সংশোধন করতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ কন্টেম্প্ট আর হোয়াট ইজ নট কন্টেম্প্ট, এবার ভাবার বিষয় এসেছে। তো এবার তোমার প্রশ্নগুলো তুমি দিবাকর করতে পারো, এটা আমার তরফ থেকে একটা সাবমিশন তোমাকে ছোট্ট করে বললাম। আমার যেটা প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে, ইডি এই যে এই মুহূর্তে নির্বাচন আর বেশি সময় নেই হাতে, দেড় মাস মতন সময় রয়েছে, 1-1.5 মাস সময় রয়েছে, তারপরে 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে এই যে ইডির তৎপরতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সংঘাত, ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেল, সমস্ত নথি ছিনিয়ে নিয়ে গেল, এটার কি প্রভাব পড়বে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং প্রভাব পড়লে কি ধরনের প্রভাব পড়বে, পজিটিভ না নেগেটিভ, কিভাবে দেখছো তুমি বিষয়টা? তোমার এটা রাজনৈতিক প্রশ্ন, আমি এই রাজনৈতিক প্রশ্নটা উত্তর আমি দুভাবে দেব, একটা রাজনৈতিক সমীকরণ থেকে দেব, আর তার সঙ্গে কিছু আইনগত ব্যাখ্যাও তার সঙ্গে যুক্ত, কারণ আইনের ব্যাখ্যা ছাড়া তো রাজনীতির ব্যাখ্যা অসম্পূর্ণ থাকে। তো আমার দুটো অ্যাঙ্গেলে, প্রথমে রাজনৈতিক অ্যাঙ্গেলটা ক্লিয়ার করে দিই। 2026 সালে পশ্চিমবঙ্গে যেটা ঘটতে চলেছে, দেখো আমি কোনো টিয়া পাখি নিয়ে বসিনি বাবা, বা আমি কোনো অ্যাস্ট্রোলজার নই। প্রথম কথা, যতটুকু আমি রাজনীতি বিজ্ঞানটা বুঝি, পলিটিক্যাল সায়েন্স আমি যতটা বুঝি, হ্যাঁ, অর্থনীতি যতটা বুঝি, অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতি, সোসিওলজি, এবং তার সঙ্গে লয়ের যে আইনের যে শিক্ষা বা আইনের ছাত্র হিসেবে যতটুকু জ্ঞান অর্জন করেছি আজকের দিন পর্যন্ত, ঠিক আছে? তো আমি সেই জ্ঞান থেকেই বলছি, আমার অবজারভেশন 2026-এ খেলা ছাড়া আর মেলা ছাড়া কিছুই বেরোবে না। নিট রেজাল্ট, আমি খুব হতাশ, আমি আজকে হতাশ, আগামী আর 4 মাস পরে গোটা পশ্চিমবঙ্গবাসী হতাশ হবে। আমি আজকে হতাশ, তুমি আজকে হতাশ হবে কিনা আমি জানি না। আমি প্রেস মিডিয়ার মাধ্যমে একটা বার্তা দিতে চাই, আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে অ্যাক্টিভলি যুক্ত নই, কিন্তু আমি একজন পলিটিক্যাল অ্যানিম্যাল, আমি একটা রাজনৈতিক প্রাণী, আপাদ মস্তক আমি রাজনৈতিক প্রাণী। রাজনৈতিক চেতনা, রাজনৈতিক সচেতনতা বোধ আমার মধ্যে সবসময় কাজ করে। আর আমি তোমাকে ভবিষ্যৎবাণী করছি না, তবে কিছু ট্রেন্ড বলতে পারি। প্রথম কথা, অমিত শাহর যে সফর, পশ্চিমবঙ্গে কলকাতা সফর, এবং যেদিন মমতা ব্যানার্জি কে তথাকথিত ফাইল চোর বলে উপাখ্যান দেওয়া হচ্ছে, হ্যাঁ, বিজেপির তরফ থেকে বা কোনো রাজনৈতিক দলে বা সিপিএম এর তরফ থেকে, হোয়াট এভার যারা আছে মমতা ব্যানার্জির এগেনস্টে, আমি মমতা ব্যানার্জি গুণগান করার জন্য চ্যানেলে বসিনি তোমার। আমার কাছে প্রশ্ন, ঘটনাটার ঘটনায় আমরা একটা আইনের ভাষায় কথা বলি, মেটেরিয়াল ফ্যাক্ট, অর্থাৎ যেটা অল ফ্যাক্টস আর নট মেটেরিয়াল, বাট অল মেটেরিয়াল ফ্যাক্টস আর ফ্যাক্টস, এটা হচ্ছে আইনের ভাষা। সমস্ত ফ্যাক্টসই কিন্তু মেটেরিয়াল ফ্যাক্ট নয়, কিন্তু সমস্ত মেটেরিয়াল ফ্যাক্টস কিন্তু ফ্যাক্টস। তো মেটেরিয়াল ফ্যাক্টস এইটাই, দ্য ডিডাকশন অফ দ্য ভিজিট অফ অমিত শাহ। অমিত শাহ যে ভিজিটের ডিডাকশন দুটো পয়েন্ট, এক, যে লাভ, সেই লাভের ধান টিয়া খাবে না বুলবুলিতে খাবে, মে মাসেই জানা যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কি বার্তা উনি কর্মীদের দিয়েছেন বা নেতাদের দিয়েছেন, আমরা তো বলি দ্বৈরথ, আমি বলি চতুর্রথ। পশ্চিমবঙ্গে 4টে রথের চাকা, আর রথের চাকা কিন্তু দুটো হয়, পশ্চিমবঙ্গের রথের চাকা বিজেপির 4টে, ঠিক আছে? ট্রিপল এস মানে বুঝে নাও কাকে কাকে বললাম, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য, ট্রিপল এস, ঠিক আছে? আর মাঝখানে ডি, ট্রিপল এস ডি। এই যে ট্রিপল এস ডি, এই যে ট্রিপল এস ডির যে ফর্মুলা কাজ করছে পশ্চিমবঙ্গে, 4টে চাকা। রথের 4টে চাকা, দুটো চাকা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে রথের 4টে চাকা। এই বিজয় রথ হবে না এটা কর্ণের মতো রথের চাকা কোনো একটা জায়গায় আটকে যাবে, তার কর্ণকে নেমে গিয়ে আবার রথের চাকা ঠেলতে হবে, আমি জানি না কর্ণটা কি। তবে অর্জুনকে হবে এখনো ক্লিয়ার নয়, অর্জুনকে এখনো ক্লিয়ার নয়, কর্ণকে এখনো ক্লিয়ার নয়, কিছুই স্পষ্ট নয়। অর্থাৎ বঙ্গ বিজেপি যে ধোঁয়াশার মধ্যে ছিল, সত্যি কথা বলছি, আমি তোমাকে অনেক জায়গা থেকে ফিডব্যাক পাই, আমি দিল্লিতে বসেই পাই, কলকাতা গিয়েও পাই ফিডব্যাক। আমি মুর্শিদাবাদের ছেলে, আমার মুর্শিদাবাদের জন্ম, আমি জানি কি করে মুর্শিদাবাদ আর মালদা প্রতিদিন প্রতিটা সেকেন্ড ভয়ের মধ্যে থাকে, যে কখন তার প্রপার্টি মুসলিম ভাইয়েরা
কেড়ে নেবে, এই রকম ভয়ের মধ্যে দিন কাটাতে হয় মুর্শিদাবাদ মালদাতে। এই ভয়টাই কিন্তু দানা বাঁধবে, 3 গুণ দানা বাঁধবে 2026-এর রেজাল্টের পর। এই দায়িত্ব কাকে নিতে হতো? এই দায়িত্বটা টোটালি কিন্তু কেন্দ্রীয় বিজেপিকে নিতে হবে। ইডির যেটা প্রেস রিলিজ করেছিল সেখানে ইডি কিন্তু পরিষ্কার বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে গেছে জোর করে পেশি শক্তি ব্যবহার করে। এটা মানে যে এভিডেন্স গুলো ছিল, যে ফাইল গুলো ছিল বা তুমি ডিজিটাল যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে, এটা কিন্তু প্রেস রিলিজে ইডি বলেছে। এবং আর একটা বিষয় আজকে যেটা সূত্রের মারফত খবর পেলাম, ইডি বলছে, দাবি করছে যে তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জোর জবরদস্তি করে পুলিশ বাহিনী নিয়ে এই ডকুমেন্ট গুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, সেই ভিডিও ফুটেজও রয়েছে, সেটা নিয়েও নাকি তারা সুপ্রিম কোর্টে মামলাটা করবে। না, ওকে, ভেরি গুড পয়েন্ট। আমি এবার তোমাকে ইডির ভুলগুলো ধরাচ্ছি। নাম্বার 1, এই কোশ্চেনগুলো আমি এই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন নয়, এটা আমি বলছি, আজকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি রাজ্য সভাপতি, তিনিও কিন্তু এটা বলতে বাধ্য হয়েছে, ইডির অফিসে তালা লাগিয়ে দিতে। তিনিও এই ইডির ওপরে একেবারেই স্যাটিসফাইড না, তিনি ইডির তদন্তে স্যাটিসফাইড না, তিনি একেবারেই এই বিষয়টা নিয়ে খুব মানে ইডির উপরে ক্ষুব্ধ রয়েছেন, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। প্রথম কথা, আমি ইডির পরপর ভুলগুলো বলছি তোমার দর্শকের বোঝানোর জন্য, এবং এইগুলো সুপ্রিম কোর্টে যদি ইডির মামলা করার যদি দম থাকে, সুপ্রিম কোর্টে কিন্তু এই আর্গুমেন্ট গুলো কপিল সিব্বালজি করবে এবং মনু সিংভিজি করবে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি আইদার মনু সিংভিজি অথবা কপিল সিব্বালজি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডিফেন্ড করবে। আমি বলে দিচ্ছি কি কি পয়েন্ট উঠে আসবে। নাম্বার 1 পয়েন্ট উঠবে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কোথায়? হোয়ার ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস টু কন্ডাক্ট আ রেড? ফার্স্ট কোয়েশ্চেন উঠবে, ইডি দেখাতে পারবে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস? পারবে না, নাম্বার 1। নাম্বার 2, টেস্টিফাই করবে কে? ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তার প্রথম কথা, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসই নেই তোমার ইনভেস্টিগেশন বা রেডের, তোমাকে কে পাওয়ার দিয়েছে ইনভেস্টিগেশন করার? নাম্বার 1, কোন ইনভেস্টিগেশন একপাক্ষিক হয় না। নিয়ম হচ্ছে, এখন দর্শকরা সকলেই জানে যে ইডি এই মামলাটা নিজে করেনি, ইডির কাছে এফআইআর করার পাওয়ার নেই। এফআইআর করার পাওয়ার রয়েছে সিবিআই এর কাছে, and ED is not supposed to be called police। মনে রাখবে পয়েন্ট, আমি টেকনিক্যাল পয়েন্ট গুলো ক্লিয়ার করে দিই। ইডির কাছে আইপিসি সিআরপিসি তে মামলা, আইপিসি অনুযায়ী মামলা করার কোনো পাওয়ার নেই। নাম্বার 1, মেক ইট ভেরি ক্লিয়ার। এখন যেটা বিএনএস হয়ে গেছে, মেক ইট ভেরি ক্লিয়ার যে ইডি যে পিটিশনটা ক্যালকাটা হাইকোর্টে করেছে, দ্যাট ওয়াজ বোগাস পিটিশন। আমি আবার বলছি, বোগাস পিটিশন। পিটিশনের প্রথমেই লেখা হচ্ছে যে ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী সরকারি কর্মচারীদের বাধা প্রদান করেছে, এই আইপিসি সেকশন লাগানোর চেষ্টা করে, যেটা বর্তমানে এখন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, ব্যাপারগুলো একই। তাহলে এই বিএনএস এর এই সেকশনটা লাগাবে, এই সেকশন লাগানোর পাওয়ার ইডির রয়েছে? এই বোগাস, জানি না কারা ইডির লয়ার, আমি জানি না ইডির লয়ার কে ড্রাফট করেছে। কলকাতা, ভাগ্য ভালো জাস্টিস সুব্রা ম্যাডাম মামলাটা শোনেনি, শুনলে পরে প্রথম দিনই থাপ্পড়টা খেত ইডি। একদম প্রথম দিনই বলতো যে ইজ ইডি কম্পিটেন্ট টু ফাইল এফআইআর আন্ডার আইপিসি or the new BNS? Answer is no. Answer is no. Number 1 fault. তাহলে মমতা ব্যানার্জির এগেইনস্টে কি কি চার্জ এনেছে? ওই একটাই চার্জ, সরকারি কর্মচারীদের কাজে বাধা প্রদান করেছে, এই তো। আরে বাবা, তুমি তোমার কাছে তো জুরিসডিকশনই নেই। ইডি ইজ নট এম্পাওয়ার্ড বাই দ্য স্ট্যাটিউট। তো প্রথম কথা, তুমি এম্পাওয়ার্ডই নও। তুমি এবার তাহলে ইডি সিবিআই ইনভেস্টিগেশনে আবেদন করেছে। ভাবো ভারতের কি অবস্থা। ইডি বলছে সিবিআই তদন্ত চাই। সাধারণত সিবিআই এর এফআইআর এর এগেনস্টে সিবিআই চলে ফ্রন্টে, তার পেছনে লিঙ্ক ধরে ধরে ইডি তদন্তগুলো করে ফিনান্সিয়াল ট্রানজাকশনে। ঠিক আছে, সোর্স অফ দ্য ইনকামে পৌঁছানোটাই হচ্ছে ইডির কাজ। ইনভেস্টিগেশন কিভাবে করবে সেটা ইডি ঠিক করবে, কিন্তু যেহেতু এই তদন্তটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তো কোর্টকে জানিয়ে কোর্টের অনুমতি নিয়ে ইডি কি তদন্ত করছে? সব ক্ষেত্রে কোর্টের ডাইরেকশন ফলো করছে? যদি তাই হয় তাহলে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করলো কেন ইডি? কোয়েশ্চেন নাম্বার 2। যদি তাই হয় তাহলে যে এটা কিন্তু নর্মাল ইনভেস্টিগেশন নয়, এমনিতেই আমাদের রাজ্য সরকার সিবিআই তদন্ত থেকে অনুমতি তুলে নিয়েছে।
একমাত্র স্পেশাল কজ বা যেগুলো কোর্টের দেওয়া সিবিআই ইনভেস্টিগেশন সেগুলোই সিবিআই তদন্ত করতে পারে, আদারওয়াইজ সিবিআই এর কোনো পাওয়ার নেই ওয়েস্ট বেঙ্গলে। এটাই হচ্ছে প্রেজেন্ট স্টেটাস ফেডারেল স্ট্রাকচারে বর্তমানে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? খুব সিম্পলি বলছি, ইডি সিবিআই তদন্ত চেয়েছে, হ্যাঁ, যে কারণে তদন্ত চেয়েছে সেই কারণটাই হচ্ছে ইনফ্রাকচুয়াস ইন দ্য আইজ অফ ল, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যখন কোর্টের অর্ডারে তদন্ত করছো তাহলে তুমি কেন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে তুমি তদন্তে গেলে না, রেডে গেলে না? নাম্বার টু, তার মানে তোমার কাছে কি কোনো পলিটিক্যাল বসের এই রকমই ইনস্ট্রাকশন ছিল, না গল্প কিছু অন্যই? যেটা আমি তোমাকে অফ দ্য ক্যামেরা বলেছি, গল্প কিছু অন্যই, এটা পুরো সাজানো একটা খেলা। বলছি তোমাকে, আমিও যেটা ইনফরমেশনটা যেটা পেয়েছি, এটা প্রতীকজন নিজে থেকেই ইনফরমেশনটা ইডিকে দিয়েছিল যে রেডটা করানো হোক, এবং এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পরিকল্পনা ছিল যাতে সিম্প্যাথি নিতে পারে, এরকম একটা নাটক তৈরি করতে পারে এবং এখান থেকে সিম্প্যাথি আদায় করতে পারে নির্বাচনের আগে, একটা ঝামেলা পাকি। এই পুরো পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এবং এর মধ্যে প্রতীকজন নিজে না হলেও সে নিজের লোককে দিয়ে এই ইনফরমেশনটা একেবারে ইডির কাছে পৌঁছে দিয়েছে, এবং ইডি কোন রকম ভাবে ভেরিফাই না করেই এই বিষয়টার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি জানি না ইনফরমেশনটা কতটা সঠিক। জাস্ট টু ওবে দ্য পলিটিক্যাল বস, যদি তোমার কথা সত্য বলে মেনে নিই। আমি জানি এই কথাটার মধ্যে, এই কথাটা সত্য কি সত্য না, ঠিক আছে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করলে ইডি সুপ্রিম কোর্টে ক্যাচ কট হয়ে যাবে, তো বেশি বাড়াবাড়ি না। এই জন্যই তোমাকে বললাম, ইডি আদৌ মামলা করবে কি সুপ্রিম কোর্টে, দেয়ার ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। ভোটের আগেই তদন্ত করতে হবে, এটা কি কোনো সেকশনে লেখা আছে পিএমএলএ অ্যাক্টে যে ভোটের ঠিক আগেই তদন্ত করব, ভোটের ঠিক আগেই রেড করব? এটা কোন সেকশনে লেখা আছে? পারলে একটু ইডির অফিসাররা বললে ভালো হয়, আমরা তো খুব বেশি বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। ইডির অফিসাররা ওয়েল ভার্সড, তারা যদি একটু বুঝিয়ে বলে ঠিক ভোটের আগেই তদন্ত করতে হবে, এটা কোন সেকশনে লেখা আছে পিএমএলএ অ্যাক্টে? সুপ্রিম কোর্টে কোনো গাইডলাইন আছে ব্যাপারে? জানলে একটু বলো তো দিবাকর, আমিও একটু জেনে নিজেকে শিক্ষিত করব, বলো। এই বিষয়টা নিয়ে তুমি যেটা বললে ইডির প্রেস রিলিজে, সেটা ইডির তরফ থেকে পরিষ্কার করে দিয়েছে যে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, আমরা রাজনৈতিকভাবে মানে প্রভাবিত হয়ে এই তল্লাশি চালাইনি। এর সঙ্গে কয়লা পাচারকাণ্ডের হাওয়ালার লিঙ্কের ইনফরমেশন ছিল, যে হাওয়ালার মাধ্যমে গোয়ার বিধানসভা নির্বাচনে এই কয়লা পাচারের টাকা ব্যবহার হয়েছে, সেই খবরের পরিপ্রেক্ষিতেই নাকি ইডি এই তল্লাশি চালিয়েছিল, এটা ইডির বক্তব্য। তো ইডি যদি এতটাই সৎ ছিল তাহলে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নেই কেন রেডে? হোয়ার ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস? তুমি কি ইডি কি ভাবে সুপ্রিম কোর্ট চোখ বন্ধ করে থাকবে? সুপ্রিম কোর্ট চোখ বন্ধ করে থাকবে? কপিল সিব্বল প্রথম আর্গুমেন্টে এই পয়েন্টটা তুলবে, হোয়ার ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস? That independent witness has to testify your testimony, whether you are true or false, whether you are correct or incorrect. কে করবে এটা? ইডি তো অনেক কিছুই বলতে পারে। ঠাকুর করে কে? আরে আমার দই আমি বিক্রি করবো, টক থরেই বলবো। আমি কোর্টের কাছে যাচ্ছি, কোর্টকে তো আমি আমার কথাটাই বলবো, কিন্তু কোর্ট তো জিজ্ঞেস করবে, ভাই টেস্টিফাই করবে। আচ্ছা তুমি যে বাবা বলছো তুমি ওখানে রেড করতে গিয়েছিলে, একদম উইথ ডিউ প্রসেস অফ ল তুমি রেড করতে গেছো, খুব ভালো। তোমার এই টেস্টিমনিটা টেস্টিফাই করবে কে? হোয়ার ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস? আমি কিন্তু কারোর উইটনেস বলছি না, না মমতা ব্যানার্জির উইটনেস, না ইডির উইটনেস। ইন্ডিপেন্ডেন্ট উইটনেস থাকতে বাধ্য, সুপ্রিম কোর্টের গাইডলাইন তাই বলে। তাদের এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। নমস্কার।